মা, তোমার মাথা ঠিক আছে? তুমি এমন একটা মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে ঠিক করতে পারলে, তাও আবার আমাকে না জানিয়ে। তোমার ছেলে মেডিকেল স্টুডেন্ট, তার জন্য অন্তত একটা যোগ্য মেয়ে খুঁজতে পারতে। তা না করে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছে এমন একটা মেয়ে পছন্দ করলে। কুঞ্জ ছায়ার ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে উঠেছে তাহমিদ রাশেদিনের রাশ ভারী গলার আওয়াজে। তুই এত হাইপার হচ্ছিস কেন বাবু? আমরা তোর খারাপ চাই না। তাছাড়া কুহু যথেষ্ট ভালো মেয়ে, আমাদের সবার ওকে পছন্দ। তোমাদের সবার পছন্দ হলে তো হবে না। বিষয়টা ঘটছে আমাকে নিয়ে। এখানে আমার পছন্দ অপছন্দের বিষয় আছে। আর তোমাদের কোন দিক থেকে এই মেয়েকে আমার যোগ্য মনে হচ্ছে? আমাদের সোসাইটি, আমার বন্ধু মহল, এই মেয়ে দাঁড়ানোর যোগ্যতা আছে? তাছাড়া আমি সবেমাত্র প্রথম বর্ষের ফাইনাল দিব। এখনই তোমরা আমার বিয়ের কথা চিন্তা করছো কেন? তাহমিদ, নিজেকে যে সামলে কথা বলতে হয় সেটাও কি ভুলে বসে আছিস? কুহু তোর বড় মার ভাইয়ের মেয়ে। তোর বড় মায়ের ইচ্ছে তোর সাথে কুহুর বিয়ে হোক। এখন সব ঠিকঠাক করে শুধু পারিবারিকভাবেই বিয়েটা হবে, বাইরে কেউই এখন জানবে না। 3 বছর পর যখন কুহুর বয়স 18 হবে, তখন সবাইকে জানিয়ে নতুনভাবে আয়োজন করা হবে। বাহ, দারুণ! এটাও ঠিক করে ফেলেছো। আমি তোমাদের যতই দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয়ে তোমরা নিজেদের সিদ্ধান্তকেই প্রাধান্য দিবে। হোক না সে বড় মায়ের ভাইয়ের মেয়ে, তাতে আমার কি? বড় মা আমাকে ভালোবাসে বলেই যা ইচ্ছা তাই করবে। অধিকারের ভুল ব্যাখ্যা দিয়ে আমাকে জোর করার অধিকার বড় মার অন্তত নেই। আজকের এই দিনটা নষ্ট না করলে কি হতো না মা? তাহমিদের কথা শুনে ড্রয়িং রুমে বসে থাকা সবাই স্তব্ধ হয়ে গেছে। আর কুহু, সে তো লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। এত অপমানও ওর ভাগ্যে ছিল। 2 চোখ বেয়ে অনর্গল অশ্রু ঝরছে। কুহুর ফুপু, এই বাড়ির বড় বউ আফরোজা নাজনীন সোফায় মাথা নিচু করে বসে আছে। সে কি তবে ভুল করেছে? তাহমিদ তো তার কাছে নিজের সন্তানের ন্যায়। সেই অধিকার থেকেই তো উনি চেয়েছিলেন এই মা মরা মেয়েটাকে নিজের কাছে এনে রাখবেন। তবে তিনি কি সত্যি অধিকারের অপব্যবহার করেছেন? তাহমিদের কথাই তো অন্তত তাই মনে হচ্ছে। তবে কি ভালোবাসার কোনো মূল্য নেই? তার এতদিনের তাহমিদকে ভালোবাসা তাহলে কি ভুল ছিল? চুপ করো তাহমিদ, অনেক বলেছ। আর একটা কথাও বলবে না তুমি। কাকে কি বলছো তা কি তোমার মাথায় আছে? তোমার বড় মার সম্পর্কে বলছো তুমি, যে তোমাকে ছোট থেকেই নিজের সন্তানের মতো করে ভালোবেসেছে, যার বুকের দুধ পান করেছো তুমি। আজ তাকে এইসব কথা বলতে বাধছে না তোমার? এতটা নিচে নেমে গেছো তুমি? আফরোজা নাজনীনের স্বামী সানাউল রাশেদিনের গলায় রাগের ছটা। তিনি কিছুতেই তার স্ত্রীর অপমান সহ্য করতে পারছেন না। বড় চাচ্চুর রাগ দেখে তাহমিদের গলার স্বর মিইয়ে গেল। বড় চাচ্চু, প্লিজ আমার বিষয়টা একবার ভেবে দেখো। ওই মেয়ে আমার সাথে কিভাবে যায় বলো তো? আমিও বড় মাকে খুব ভালোবাসি, কিন্তু তাই বলে এই নয় যে আমার ভবিষ্যৎ অন্য কেউ নির্ধারণ করবে। তাহমিদের গলায় অনুনয় ঝরে পড়ে। তাহমিদ, বড্ড বেশি বকছো তুমি। তোমার কুহুকে পছন্দ না হলে ভালোভাবে বলতে পারতে, কিন্তু তা না করে তুমি সবাইকে অপমান করছো। তোমার কাছে এটা অন্তত আশা করিনি। এখন মনে হচ্ছে একজন বাবা হিসাবে তোমাকে সুশিক্ষা দিতে আমি ব্যর্থ হয়েছি। তাহমিদের বাবা শফিউল রাশেদিনের কণ্ঠ ব্যথায় মোড়ানো। তিনি ভাবতেই পারছেন না তার ছেলে এমন উদ্যত্তভাবে কারোর সাথে কথা বলতে পারে। চিরসেনা সেই ভদ্র শান্ত গুরু গম্ভীর ছেলেটা এক লহমায় এ কোন রূপ দেখালো! ততক্ষণে কুহু ড্রয়িং রুম থেকে নিজের জন্য নির্ধারিত রুমে এসেছে। অনেক অপমানিত হয়েছে, আর কোনো অপমান নেওয়ার অবস্থায় নেই সে। বিছানায় কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়ে কুহু। ও নিজের বিয়ের ব্যাপারে কিছুই জানতো না। ফুপু যে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে তার সম্পর্কে কোনো ধারণাই তার ছিল না। আজ তার জন্য ফুপু তাহমিদ ভাইয়ের কাছে অপমানিত হলো, ভাবতেই 2 চোখ ফেটে জল আসছে। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে। যেখানে যাই সেখানে কেন এত অপমান সইতে হয়? তবে ছোট মা যে ওকে অপয়া বলে, সেটা কি সত্যি? তোর ছায়া যেখানে পড়ে সেখানেই আধার নামে। ছোট মার বলা কথাটা কুহুর কানে বাজছে। অনাদরের জীবনে
এই ফুপুই ছিল সকল সুখের উৎস, কুহুর আশ্রয়স্থল। আজ থেকে বুঝি এই আশ্রয়ও হারালো সে। ও মা, তুমি আমাকে কেন একা রেখে চলে গেলে? তুমি যাওয়ার আগে একটা বারও আমার কথা কেন ভাবলে না মা? আমার যে ভীষণ কষ্ট হয়। আজকের পর থেকে আমার এই বাড়িতে আসার রাস্তাটাও বন্ধ হয়ে গেল। ডুকরে কেঁদে ওঠে কুহু। কান্নার দমকে পিঠ থেকে থেকে ফুলে উঠছে তার। মাথায় কারোর হাতের স্পর্শ পেয়ে চোখ মুছে ফিরে তাকায়। ওর ফুপু দাঁড়িয়ে আছে, তার চোখে পানি। চোখ মুছতে মুছতে মুখ খোলেন তিনি। আমাকে ক্ষমা করে দিস মা, আমি পারলাম না তোর পায়ে সুখ এনে লুটাতে। আমি বুঝতেই পারিনি তাহমিদ যে কবে এত বড় হয়ে গেছে। কান্নায় ভেঙে পড়েন আফরোজা নাজনীন। ফুপু, আমি বাড়িতে যাব, তুমি কাল সকালেই আমাকে পাঠানোর ব্যবস্থা করো। ভেবো না ফুপু, সুখ নামক অলীক বস্তু সবার কপালে ধরা দেয় না। আমার মতো অপয়ার কপালে তো কখনোই নয়। তুমি আমার জন্য সুখ খোঁজার বৃথা আর চেষ্টা করো না ফুপু। এভাবে বলিস না মা, দেখিস তুই একদিন সুখী হবি। মনোযোগ দিয়ে পড়াশোনা কর, রেজাল্ট দিলে তোকে আমি এখানের কোনো একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দিব। তুই হোস্টেলে থাকবি, আর এই বাড়িতে তোর আসতে হবে না। আফরোজা নাজনীন নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। সেই রাতে আর কারোরই কোনো খাবার খাওয়া হলো না। সবারই মন খারাপ হয়ে গেছে। তাহমিনা, আমার ছেলে যে এতটা বড় হয়ে গেছে তা আমরা টেরই পাইনি। সবার সামনে বড় ভাবিকে এইভাবে বলতে পারলো। বড় ভাবি ওর জন্য কি করেনি? আমার ভীষণ কষ্ট হচ্ছে তাহমিনা। মাথায় হাত দিয়ে বসে আছেন শফিউল রাশেদিন। তাহমিনা আক্তারেরও একই অবস্থা। তিনি ভাবতেই পারছেন না তার ছেলের এমন অধপতন। তার ছেলে তো এমন ছিল না। রুমের সাথে লাগোয়া বারান্দায় বসে আছে তাহমিদ। দক্ষিণা বাতাসে ঘন কালো চুলগুলো উড়ছে। ওর মন বিক্ষিপ্ত হয়ে আছে। যে বড় মা ওকে প্রাণের থেকে বেশি ভালোবাসে, আজ সেই বড় মাকে রাগের বশে অপমান করেছে। ভাবতেই যেন কেমন পাগল পাগল লাগছে। এমন নয় যে ও বড় মাকে ভালোবাসে না, বড় মাও ওর প্রাণ। কিন্তু মাঝখানে কুহু মেয়েটা এসে সব তালগোল পাকিয়ে দিয়েছে। কুহুর কথা মনে আসতেই ওর ভেতরে বিরক্তির উদ্রেক হচ্ছে। ও এই মেয়েকে কেন যেন সহ্যই করতে পারে না। মাথায় সব সময় বিনুনি করা থাকে, চোখে গোল গোল ফ্রেমের চশমা থাকে, আর তাহমিদকে দেখেই কোনো কারণ ছাড়াই কুকড়ে যাওয়া, এইসব নিতান্তই অসহ্য লাগে তাহমিদের কাছে। তাহমিদ এতদিনেও বুঝতে পারেনি কুহু ওকে দেখলে কুকড়ে যায় কেন, ভয়ে না লজ্জায়। এক কথায় কুহুকে ওর কারণ ছাড়াই বিরক্ত লাগতো প্রথম থেকেই। সেই কুহুর সাথে বিয়ের কথা শুনেই ওর ভেতরে জ্বলন্ত আগ্নেয়গিরির লাভা বেরিয়ে আসে। আর আজকেই বা কেন সবাই বিয়ের কথা তুলল? কত প্ল্যান ছিল আজকের দিনে। ওই মেয়েটার জন্য সব মাটি হয়ে গেল। মা আজকেই কথা তুলল কেন? তারা তো জানতো আজ ওর জন্মদিন ছিল। সেই উপলক্ষে বন্ধুরা বাসায় আসতে চেয়েছিল আড্ডা দিতে, কিন্তু এইসব ঝামেলায় তাদের মানা করে দিতে হলো। তাহমিদের কিছুই ভালো লাগছে না। আজ ওর জন্য বাড়ির সবাই কষ্ট পেয়েছে। আফরোজা নাজনীন রাতে কুহুর সাথে ঘুমান। কুহুও ফুপুর বুকের সাথে লেপ্টে শুয়ে থাকে। আজ রাতই এই বাড়িতে ওর শেষ রাত। এমন করে আর কখনোই হয়তো ফুপুকে কাছে পাওয়া হবে না। ফুপু তার এই ভরা সংসার ফেলে গ্রামে যেয়ে থাকতে পারবে না। বছরে 2-4 বার বাপের ভিটেই যায়, তাও সকালে যেয়ে সন্ধ্যায় চলে আসে। এই মায়াবতী ফুপুকে আর জড়িয়ে ধরতে পারবে না বলে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে কুহুর। ফুপিয়ে কেঁদে ওঠে কথাটা মনে আসতেই যেন। আফরোজা নাজনীনেরও চোখে ঘুম নেই। তিনি ভাবছেন আজকের পর থেকে এই বাড়িতে কুহু আর পা মারাবে না। এই হতভাগ্য মেয়েটা সৎ মায়ের অবহেলা অনাদর আর কতদিন সহ্য করবে? 2-4 মাস পর পর তাও এখানে এসে 3-4 দিন থাকতো। আজ থেকে সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেল। আর তার জন্যই তো তিনিই দায়ী। আগে যদি একটা বার তাহমিদের সাথে কথা বলতো, তবে আজ এত দূর ঘটনাটা ঘটতই না। সারাটা রাত কেউই 2 চোখের পাতা এক করতে পারেনি। ফজরের আজানের সুমধুর ধ্বনিতে চারপাশ মুখরিত হতেই আফরোজা নাজনীন বিছানা ছাড়েন। অজু করে এসে জায়নামাজে দাঁড়িয়ে যান। কুহুও উঠে অজু করে এসে ফুপুর পাশে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে ওঠেন তিনি।
এরপর কুহুকে ব্যাগ গোছাতে বলেন। কুহু ব্যাগে কাপড় চোপড় তুলতে শুরু করলে তিনি রান্নাঘরে এসে নাস্তা তৈরি করতে থাকেন। কাজের মেয়েকে দিয়ে শাশুড়ির কাছ থেকে নাস্তা পাঠিয়ে তিনি এক প্লেটে নাস্তা নিয়ে আসেন কুহুর কাছে। নিজ হাতে খাইয়ে দেন কুহুকে। কুহুও পরম তৃপ্তি নিয়ে ফুপুর হাতে খায়। খাওয়া শেষ হলে তিনি কুহুকে রেডি হতে বলে শাশুড়ির কাছে যান। তার সাথে কিছু কথা বলবেন আফরোজা নাজনীন। সকাল ৮টা বাজার আগেই কুহুকে নিয়ে সানাউল রাশেদিন বেরিয়ে পড়লেন ফুলতলা গায়ের উদ্দেশ্যে। নিজেদের ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছেন তিনি। জানালার কাছে মাথা ঠেকিয়ে নানান ভাবনায় মশগুল সে। কি হতে চলেছে পরবর্তীতে, এই ভাবনাই মনে উকি দিচ্ছে বারবার। ছোট মা যদি গতকালের ঘটনাটা জানতে পারে তাহলে কি হবে, ভাবতেই শরীরটা হিম হয়ে আসছে তার। মামনি, তুমি কোনো চিন্তা করো না কেমন? যাই কিছু হোক না কেন, তুমি মনে রাখবে আমরা তোমার পাশে আছি। তুমি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সানাউল রাশেদিন কুহুর মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেন। প্রত্যুত্তরে কুহু সম্মতি জানিয়ে মাথা নাড়ায়। আফরোজা নাজনীন ফোন হাতে নিয়ে বসে আছেন। তার একমাত্র ভাইয়ের কাছে ফোন দিতে হাত কাঁপছে তার। তিনি তার ভাইকে জানিয়েছিলেন তাহমিদের সাথে কুহুর বিয়ের বিষয়ে। তাতে তার ভাই কায়েস আহমেদ সাই ছিল। আজ তিনি ভাইকে কেমন করে বলবেন এই বিয়ে হবে না? কায়েসের বউ শিউলি কেমন রিয়াক্ট করবে এই কথাটা শোনার পর? আফরোজা নাজনীনের বুকের ভেতরটা দুরুদুরু করছে। নিজের সাথে বোঝাপড়া করে অবশেষে ফোন করলেন কায়েসকে। ২-৩ বার রিং হতেই ফোনটা রিসিভ করে কায়েস। আসসালামু আলাইকুম বড় আপা, আপনি ভালো আছেন? আর দুলাভাই ভালো আছে? এক নিঃশ্বাসে জিজ্ঞাসা করে কায়েস। ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি। তোরা সবাই ভালো আছিস? আজ তোর দুলাভাই কুহুকে পৌঁছে দিতে গ্রামে গেছে। আর কোনো কথা জোগাচ্ছে না আফরোজা নাজনীনের মুখে। আপা, কুহুর বিয়ের বিষয়ে কি কথা হলো? কবে বিয়ের দিন ঠিক করলেন? ধক করে উঠল আফরোজা নাজনীনের বুক। কি জবাব দিবেন ভাইকে এবার তিনি? তিনি টের পাচ্ছেন শরীরের কম্পন। ঠোঁট দিয়ে জিহবা ভিজিয়ে চোখটা বন্ধ করে বলে ওঠেন, এই বিয়ে হবে না ভাইজান। তাহমিদ এখন বিয়ে করবে না, ওর কুহুকে পছন্দ নয়। কায়েসের মুখটা চুপসে গেছে বোনের কথায়। সে অনেক আশা করেছিল এবার অন্তত মেয়েটার সুখের মুখ দেখবে। ওর কপালে সুখ কি কভু নেই? কুহুদের গাড়ি গ্রামের যত নিকটে পৌঁছাচ্ছে ততই ওর ভেতরে হাঁসফাঁস করছে। ছোট মা এইসব জানলে কি হবে? সারাটা রাস্তা মনে মনে দোয়া দরুদ পাঠ করে কুহু। সানাউল রাশেদিন একটু পরপর ভয়ে নেতিয়ে থাকা কুহুকে লক্ষ্য করছেন। ওনার বুকটা ভারী হয়ে আছে এই অসহায় মেয়েকে আবারও তার সৎমার কাছে ফিরে যেতে হচ্ছে বলে। কায়েস কিছুক্ষণ বড় বোনের সাথে কথা বলে ফোনটা রেখে দেয়। তার মনের আকাশে কালো মেঘ জমেছে। আজ মেয়েটা আসছে, আবারও শুরু হবে ওর টিকে থাকার লড়াই। চোখের সামনে দেখবে মেয়ের লড়াই, কিন্তু ওর পাশে থাকতে পারবে না। তার থেকে বড় দুর্ভাগা আর কে আছে? মেয়ের পাশে যখনই দাঁড়াতে গেছে তখনই সংসারে শুরু হয়েছে অশান্তি। মেয়ের ওপরই তখনই বেড়েছে শাস্তি। দিনের পর দিন এই রূপ অশান্তি ভোগ করতে করতে এখন একটু শান্তি চাই। তাই চুপচাপ দেখে যায় মেয়ের ওপরে হওয়া অন্যায়। এমন কাপুরুষ পিতা সে। গায়ের সড়কের মাথায় গাড়ি প্রবেশ করতেই কুহুর বুকের মধ্যে ধুকপুক করতে শুরু করে। সামনে কি অপেক্ষা করছে তা ভেবেই ওর এই অবস্থা। বাড়ির গেটের সামনে গাড়ির হর্নের আওয়াজে শুনে শিউলি আক্তার বুঝতে পারে তার ৩ ননদের কেউ একজন এসেছে হয়তো। বিরক্তিতে মন ছেয়ে যায়। বাপ মা মরেছে সেই কবে, তাও তাদের বাপের বাড়ি না আসলে চলেই না। যত সব আদিক্ষেতা। গজগজ করতে করতে ধীরে সুস্থে দরজার কাছে যায়। দরজা খুলেই সামনে সানাউল রাশেদিনকে দেখেই মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে তোলে। সালাম দিয়ে কুশল বিনিময় করে। সানাউল রাশেদিনের পাশে কুহুকে দেখে আরেক রাশ বিরক্তি চেপে বসে শরীর মনে। এই আপদ আজকে সকালেই কেন আসলো? সানাউল রাশেদিন কুহুর হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করে। যতদিন শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন ততদিন আদরের কোনো কমতি হয়নি এই বাড়িতে। কুহুর মা আইরিন সুলতানাও নিজেও ননদ নন্দায়ের খুব আদর যত্ন করত। আজ সেও নেই, আবার শ্বশুর শাশুড়ি সেই কবে চলে গেছে। আর তখন থেকেই এই বাড়িতে মেয়ের জামাইয়ের আদর আপ্যায়নের পাটটাও চুকেছে। এখন বছরে ১-৮ বার আসলেও
এক গ্লাস পানির আশা করা যায় না। বাড়িতে কারোর আসার আওয়াজ পেয়ে শিউলি আক্তারের ছেলে শিহাব দৌড়ে আসে। সামনে ফুপাকে দাঁড়িয়ে থাকতে দেখে এসে সালাম দেয়। সানাউল রাশেদিন সালামের জবাব দিয়ে তার হাতে থাকা মিষ্টি ফলমূলের প্যাকেট শিহাবের কাছে দেন। শিহাব ফুপাকে বসতে দেওয়ার জন্য হন্তদন্ত হয়ে ঘরের ভেতর থেকে চেয়ার নিয়ে আসে, কিন্তু শিউলি আক্তার তখনই ঠায় দাঁড়িয়ে আছে। তার ভেতরে কোনো আগ্রহ নেই অতিথিকে বসতে দেওয়ার। সানাউল রাশেদিন সেসব লক্ষ্য করে মুচকি হাসেন। এতক্ষণে শিহাবের খেয়াল হয় ওর বড় আপু এসেছে। দৌড়ে আপুর কাছে যেয়ে ওকে জড়িয়ে ধরে নানান কথা জিজ্ঞাসা করে। কুহুও হাসি মুখে সেগুলোরই উত্তর দেয়। কুহুমা, এবার আমি যাই, দুপুর হতে চলল। তুমি সাবধানে থেকো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর কোনো কিছুর দরকার পড়লে আমাকে জানাবে। আমার কিছুই লাগবে না ফুপা, সবকিছু বাবা কিনে দেয় তো, আপনি শুধু দোয়া করবেন। এ কি দুলা ভাই, আপনি এখনই যাবেন কেন? কতদিন পর আসলেন, দুপুরে না খাইয়া যাওয়া যাবে না কইলাম। আর শিহাবের বাপেও এখন বাড়িতে নেই, সে আসলে তারপর যাইয়েন। শিউলি আক্তারের মুখে বলছে থেকে যেতে, কিন্তু মনে মনে চাইছে সানাউল রাশেদিন এখনই চলে যাক। বাপের বাড়ি আত্মীয় ছাড়া আর কারোর পাতে ভাত বাড়তে ইচ্ছুক নয় সে। আমার জন্য তোমার কষ্ট করে রান্না করতে হবে না শিউলি, আমরা খেয়েই বেরিয়েছি। তাছাড়া একবেলায় কয়বার খাওয়া যায় বলো? সানাউল রাশেদিন খুব ভালো করেই জানেন শিউলি আক্তারের সম্পর্কে। ফুপা, আপনি একটু অপেক্ষা করেন, আমি আসছি বলেই বাড়ির দক্ষিণের ছোট দরজা দিয়ে বাগানের দিকে ছুট লাগায় কুহু। যাবার আগে রান্নাঘর থেকে বেরিয়ে দা এবং প্লাস্টিকের ঝুড়ি নেয়। বাধ্য হয়ে সানাউল রাশেদিন চেয়ারে বসেন। শিউলি আক্তার সেখানে দাঁড়িয়ে থেকেই গলা বাড়িয়ে বাগানের দিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। কিছুক্ষণ পর কুহু একটা মুরগি, একটা হাঁস আর কয়েকটা পুঁই শাকের ডগা, লাউয়ের ডগা, দুইটা লাউ, একটা মিষ্টি কুমড়া নিয়ে আসে। এটা দেখে শিউলি আক্তার চোখটা বড় করে তাকায়। ততক্ষণে শিহাব আর কুহু মিলে সবজিগুলো প্যাকেট করতে শুরু করেছে। কুহুমা, এইসব কি করছো তুমি? এগুলো রাখো, আমি কিন্তু কিছুই নিব না। ফুপা, আমি মার নামের জমিতে কিছু সবজি লাগিয়েছিলাম, আর সেখানে আগে থেকেই একটা খড় ছিল। আমার হাঁস মুরগি পালার খুব শখ। পাড়ার কয়েকজন বাচ্চাদেরকে পড়িয়ে কিছু টাকা জমিয়েছিলাম, সেই টাকা দিয়েই কয়েকটা হাঁস মুরগির বাচ্চা কিনেছিলাম, সেগুলোই বড় হয়েছে। এই দুইটা আপনার জন্য, মেজে ফুপু ছোট ফুপুর জন্যও রেখেছি। সানাউল রাশদিন আর না করতে পারে না, সস্নেহের হাত বুলিয়ে দেন কুহুর মাথায়। ভালো থেকো মা, জীবনে অনেক বড় হও, তোমার চলার পথ আল্লাহ পাক যেন মসৃণ করে দেন এই দোয়াই করি। আর দাঁড়ায় না সানাউল রাশেদিন, শিউলি আক্তারের কাছ থেকে গিয়ে বিদায় নিয়ে সোজা গাড়িতে উঠে বসেন। এদিকে শিউলি আক্তার রাগে ফুঁসছেন। 2 দিন পর তার বড় ভাই আসবে। তার ইচ্ছে ছিল এই হাঁসটা জবাই করে ভাইকে খাওয়াবেন, কিন্তু তার ইচ্ছেই জল ঢেলে দিল কুহু। সন্ধ্যা নেমেছে ফুলতলা গ্রামে। আকাশের আনাচে কানাচে কালো মেঘ জমেছে। কখন যেন অঝরে কাঁদতে শুরু করবে আকাশ। তার সকল কষ্ট বৃষ্টি হয়ে ঝরবে ধরণীর পুরে। দুপুরের আগে কুহু এই বাড়িতে এসেছে, কিন্তু এখনো অবধি শিউলি আক্তার কথা বলেনি ওর সাথে। কুহু আপন মনে বাড়ির সব কাজ সেরেছে। বিকেল থেকেই আকাশে মেঘের আনাগোনা ছিল, তাই রাতের খাবার দিনের আলোয় থাকতেই রান্না করেছে সে। তাছাড়া দেখা গেল বৃষ্টি নামার সাথে সাথেই লোডশেডিং শুরু হবে। সেই সারা রাতের নামে সব কাজ সেরে বাগানের দিকে যায়। হাঁস মুরগিগুলোকে খোয়ারে তুলতে হবে। বারান্দায় বসে কুহু বৃষ্টি দেখছে। দক্ষিণের বড় ঘর থাকে সে, আর এই ঘরের ছোটবেলা থেকেই ওর বাস। মা মারা যাবার পর দাদা দাদির সাথে থাকতো। দাদা দাদির স্নেহের ছায়ায় কেটেছে কয়েকটা বছর। তারপর দাদা মারা গেল, তখনই দাদির ছায়াতলে থেকেছে। কিন্তু 4 বছর আগে যখন দাদি মারা যায়, তখন থেকে শুরু হয় টিকে থাকার লড়াই। চারিদিকে অন্ধকারে ডুবে আছে। ছোট মা তার ছেলে মেয়েকে নিয়ে নিজের ঘরেই আছেন। শিহাব কয়েকবার কুহুকে ডেকেছে ওর কাছে আসার জন্য, কিন্তু ছোট মা আসতে দেয়নি। ওরা উত্তরের ঘরে নিজেদের মতোই আছে। বাবা এখনো বাড়ি ফেরেনি, কখন আসবে তাও জানে না কুহু। বারান্দায় হারিকেনের মিটিমিটি আলোয় এক আলো আঁধারের সৃষ্টি হয়েছে। বেশ লাগছে এই পরিবেশ। একা একা অনেকক্ষণ বসে থাকে বারান্দায়। বৃষ্টি ছাড়ার নামই নেই। থেকে থেকে বৃষ্টির ছটা শরীরে লাগছে। একটু শীত শীতও করছে।
তাই কুহু ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। বাবা আসলেই তবে রাতের খাবার দিবে ছোট মা, কিন্তু তার ছেলে মেয়েকে ঠিকই তাদের চাহিদা অনুযায়ী খেতে দেয়, শুধু কুহুর বেলায় সব নিয়ম ভিন্ন। এদিকে ক্ষুধাও লেগেছে, সেই সকালে ফুপুর হাতে খেয়েছে, তারপর সারাদিন পেটে কিচ্ছুটি পড়েনি। ক্ষুধার তাড়নায় এক গ্লাস পানি খায়, তখনই টেবিলের উপরে থাকা ফোনটা বেজে ওঠে। এই ফোন মেজো ফুপু দিয়েছিলেন। কুহুর খোঁজ নিতে প্রতিদিনই ফুপুরা ফোন করতো এতে। ছোট মা খুব বিরক্ত হতো। সেটা টের পেয়ে মেজো ফুপু একদিন ফোন নিয়ে হাজির হন, তাতেও সে রাগ করে ছোট মা। কিন্তু ফুপুর তাতে কিছুই যায় আসেনি, এমন ভাব করেছে। নানান ভাবনা ভাবতেই ফোনটা রিসিভ করে। বড় ফুপু ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম ফুপু। তুমি ভালো আছো ফুপু? আমি ভালো আছি সোনামা, তুই কেমন আছিস? কি করছিস এখন? সারাদিন কিছু খেয়েছিস? এক নিঃশ্বাসে বলেন আফরোজা নাজনীন। ফুপু একসাথে এত প্রশ্ন করছো কেন? এত উতলা কেন হচ্ছ? আমি ভালো আছি ফুপু, বৃষ্টি হচ্ছে এখানে, তাই ঘরেই চুপচাপ বসে আছি। তুমি কি করছো ফুপু? দিদুন কেমন আছে? আমার সব প্রশ্নের উত্তর এখনো দিসনি তুই কুহু। খেয়েছিস তুই? আগে আমার প্রশ্নের উত্তর দিবি। না, এক বাক্যে ছোট্ট করে উত্তর দেয় কুহু। আফরোজা নাজনীন কিছুক্ষণ চুপ থেকে কথা বলেন। তোর ব্যাগ খুলে কয়েকটা প্যাকেট দিয়েছে দেখ, সেখানে কেক, বিস্কিট আর কিছু ফল আছে। সেখান থেকে এখনই কিছু খেয়ে নে, আর প্যাকেটগুলো নিজের কাছে রাখবি, কাউকে দিবি না। তোর যখনই ক্ষুধা লাগবে তখনই খাবি। ওগুলো শেষ হওয়ার আগেই আমি আবারও খাবার পাঠাবো। এখন তাড়াতাড়ি খেয়ে নে, আমি ভিডিও কল দিচ্ছি। তুই খাচ্ছিস কিনা দেখবো। আর হ্যাঁ, তোর দিদুন ভালো আছে। কুহুকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দেন তিনি। কুহু ব্যাগ খুলে প্যাকেটগুলো বের করতেই আবারও ফোন দেন আফরোজা নাজনীন। তিনি ভিডিও কল দিয়েছেন। ফুপুর এহেন মমতায় কুহুর চোখে পানি আসে। চোখ মুছে কলটা রিসিভ করে কুহু। ক্যামেরা নিজের দিকে রেখে কুহু একটা কেকের প্যাকেট খুলে কেক খেতে শুরু করে। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কুহুর চোখের পানি দেখে আফরোজা নাজনীনও কেঁদে ফেলেন, কিন্তু তিনি কুহুকে বুঝতে না দিয়েই চোখটা মুছলেন। শোনা মা, খাওয়ার সময় কাঁদতে নেই, জানিস না? আর এক ফোঁটা পানিও যদি তোর চোখ থেকে ঝরে, তাহলে আমি কিন্তু আর ফোন করব না বলে দিলাম। কুহু ফুপুর কথা শুনে ঝটপট চোখটা মুছে নেয়, এরপর এক মনে খেতে থাকে। প্রচণ্ড ক্ষুধায় থাকা বেশ খানিকটা কেক খায়। ওর খাওয়া হলে আফরোজা নাজনীন প্যাকেটগুলো আলমারিতে লুকিয়ে রাখতে বলে, কারণ শিউলি সেগুলো দেখলে কুহুর সাথে দুর্ব্যবহার করতে পারে। কুহু ফুপুর নির্দেশ মতো কাজ করে। এরপর বেশ কিছুক্ষণ কথা বলে ফোনটা রাখেন তিনি। সারাদিনের না খাওয়া শরীরে খাবার পড়ায় ঘুম পায় কুহুর, তাই বাবার জন্য অপেক্ষা না করেই ঘুমিয়ে পড়ে। শিউলি আক্তার একবারও খোঁজ নেয় না কুহুর। সে তার ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছে অনেক আগেই। তাহমিদ খাবারের টেবিলে বসে আছে। স্যারের বাসায় গিয়েছিল বইয়ের কিছু প্রবলেম সলভ করার জন্য। সেখান থেকে ফিরতে রাত হয়েছে। যদিও স্যার অনেকবার বলেছে খেয়ে আসার জন্য, কিন্তু তাহমিদ খায়নি। বাসায় এসে ওর মাকে সামনে দেখেই খেতে চেয়েছে। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে আছে ঠিকই, কিন্তু ওর কিছুই ভালো লাগছে না। সে প্রতিদিন বাসায় ঢুকেই বড় মাকে দেখে, কিন্তু গত রাতের পর আজ এখনো পর্যন্ত বড় মাকে একবারও দেখেনি, এমনকি ওকে খেতেও দিতে আসেনি। বড় মা তো জানে তার খেতে না হলে তাহমিদের পেট ভরে না, তবুও কেন যে আজ সারাদিন বড় মা একবারও ওর সামনে আসলো না। মা, আজ তুমি খেতে দিচ্ছ যে, বড় মা কোথায়? সারাদিন একবারও বড় মাকে দেখিনি। বড় মা জানে তার হাতের ছাড়া আমি খেতে পারি না, তবুও আজ একবারও আমাকে খাইয়ে দেয়নি। তোর বড় মার শরীরটা আজ ঠিক নেই, তাই রুমেই আছে শুয়ে। আজ আমি খাইয়ে দিচ্ছি তোকে। কাজের ফাঁকে উত্তর দেয় তাহমিনা। কি হয়েছে বড় মার? আমি এখন খাবো না, আগে বড় মাকে দেখে আসি, তারপর খাবো। হন্তদন্ত হয়ে আফরোজা নাজনীনের রুমের দিকে ছোটে তাহমিদ। আফরোজা নাজনীন শটান হয়ে কপালে হাত রেখে শুয়ে আছে। কোনো অনুমতির অপেক্ষা না করেই তাহমিদ হুড়মুড়িয়ে রুমে ঢোকে। ওকে দেখে সানাউল রাশেদিন কপাল কুঁচকে তাকায়। কি ব্যাপার, তুমি হঠাৎ এই সময় এখানে? কারোর রুমে ঢোকার আগে নক করতে হয়, এটা বোধহয় ভুলে গেছো। এত কিছু জানো আর এই সামান্য বিষয়টা জানো না? সানাউল রাশেদিনের রাশভারী গলার কথাগুলো শুনে তাহমিদ থমকে যায়। যে বড় চাচ্চু ওকে প্রাণ দিয়ে ভালোবাসে, আজ তিনি এইভাবে বলছেন। নিজেকে সামলে নেয় তাহমিদ।
ও বেশ বুঝতে পারছে গত রাতের ঘটনায় বড় চাচ্চু ওর উপরে রেগে আছে। সে সানাউল রাশিদিনের থেকেও রাশভারী গলায় বলে ওঠে, বাবা মার রুমে আসতে সন্তানের কোনো পারমিশনের প্রয়োজন নেই। তাদের এখন যথেষ্ট বয়স হয়েছে, তাই হুটহাট রুমে ঢুকলেই অপ্রস্তুত হওয়ার সম্ভাবনা নেই। তারা নিজেদের নিয়ন্ত্রণের কৌশলে অনেক কিছুই শিখে গিয়েছে। সানাউল রাশেদিন ভাতিজার কথা শুনে কিছুক্ষণ ঝিম মেরে থাকে। মনে মনে ভাবে, এই ছেলে কি সব বলছে, লজ্জা জিনিসটা কি বেঁচে খেয়েছে নাকি। তাহমিদ বড় চাচুকে তোয়াক্কা না করে বড়মার দিকে এগিয়ে যায়। ঘুমন্ত বড়মার মাথায় হাত রেখে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। সে কি খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে এই মমতাময়ীকে? এই অন্যায়ের কোনো ক্ষমা ত্রিভুবনে কি আদৌ আছে? বড়মার মাথায় ছোট্ট করে একটা চুমু দেয় সে। এ কি করছো তুমি? সে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে, এখন তুমি বাইরে যাও, ওকে বিরক্ত করো না। সানাউল রাশিদিনের রাগ এখনো কমেনি। তো তুমি কি করছো এখানে? এত বয়স হয়েছে, এটুকু জানো না অসুস্থ কেউ ঘুমালে বাতি নিভিয়ে দিতে হয়? কিন্তু তুমি দিব্যি বই নিয়ে বসে আছো। বুড়ো হয়েছো ঠিকই, কিন্তু বুদ্ধির বও নেই দেখছি। তাহমিদ কৃত্রিম রাগের সাথে বলে। ওদের কথোপকথনের আওয়াজ কানে যেতেই চোখ মেলে তাকায় আফরোজা নাজনীন। তাহমিদকে এই সময় রুমে দেখে একটু অবাকই হয় বইকি। তাহমিদ, কি হয়েছে বাপ? তোর চাচ্চুর সাথে এভাবে কথা বলছিস কেন? বড় মা, আমি তো শুধু চাচ্চুকে বোঝাচ্ছি তার করণীয় কি, সেই সাথে কিছু ভুল শুধরে দিচ্ছিলাম। কিন্তু তুমি উঠলে যে? তোমার শরীর এখন কেমন আছে? খেয়েছো কিছু? কোথায় কষ্ট হচ্ছে তোমার? প্রেশার চেক করেছিলে আজকে? ব্যগ্র হয়ে একের পর এক প্রশ্ন করছে তাহমিদ। আফরোজা নাজনীন হেসে দেন তাহমিদের অস্থিরতা দেখে। আমি ঠিক আছি বাপ, মাথা ব্যথা করছিল তাই শুয়েছিলাম। তুই কখন এসেছিস? খেয়েছিস? তোর মুখটা এমন শুকনা লাগছে কেন? আমি আগেই জানতাম মা ছেলের সাথে একসাথে হলে সব ভুলে বসে থাকবে, তাই দুজনেই খাবার এনেছি। কষ্ট করে আর ডাইনিং টেবিলে খেতে যেতে হবে না। তাহমিনা আক্তার খাবারের ট্রে হাতে নিয়ে রুমে প্রবেশ করে। তাহমিদ বড়মার হাত ধরে নিয়ে যায় ওয়াশরুমের কাছে। তিনি ওয়াশরুমে প্রবেশ করলেও তাহমিদ দরজার সামনেই দাঁড়িয়ে থাকে। সানাউল রাশেদিন আর চোখে ভাতিজার কার্যকলাপ দেখছেন। তাহমিনা আক্তার একে একে সব খাবার সেন্টার টেবিলে সাজিয়ে রাখে। আফরোজা নাজনীন বেরিয়ে আসলে তাহমিদ তাকে ধরে চেয়ারে বসায়। এবার আমাকে খাইয়ে দাও। আফরোজা নাজনীন কিছু না বলে মুচকি হেসে প্লেটে ভাত বাড়তে থাকেন। তাহমিদকে খাইয়ে দিয়ে নিজেও অল্প পরিমাণে খেয়ে নেয় ভাত। সানাউল রাশেদিন আগেই খেয়েছেন, তাই তার বসে বসে সামনে নাটক দেখা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, তার কাছে এসব নাটকই মনে হচ্ছে। যার জন্য ভাতিজার উপরে রাগ ঝাড়লেন, তিনি এখন তার ভাতিজাকে খাইয়ে দিচ্ছে। এটা তার কাছে অতি নাটকীয় বলে মনে হচ্ছে। তার নিজেকে এখন অকাল কুষ্মণ্ড বলে মনে হচ্ছে। এত রাগ দেখিয়ে কি হলো? শেষে সেই আমে দুধে মিলে গেল, আর তিনি আঁটি হয়েই রইলেন। সকালে ফজরের আজানের একটু পরে ফোনের শব্দে ঘুম ভাঙল কুহুর। চোখ কষলে বিছানা হাতড়ে ফোনটা হাতে নেয়। মেজো ফুপুর নাম দেখে মৃদু হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণে। আসসালামু আলাইকুম মেজো ফুপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম কুহুতান, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুপা, মাহিন ভাইয়া, মাইশা আপু কেমন আছে? তুমি কবে আসবে ফুপু? কতদিন এইখানে বেড়াতে আসো না। তোর ভাইয়ার পরীক্ষা শেষ হলে তবেই যাব। তোর রেজাল্ট দিতে তো এখনো বেশ কিছুদিন বাকি আছে। এই কয়দিন এখানে এসে ঘুরে যাবি কুহুতান। আচমকা ফুপুর এই প্রস্তাব শুনে কুহুর মুখটা চুপসে যায়। মনে পড়ে সেদিন রাতের অপমান। সেদিনের পর থেকে কোনো ফুপুর বাড়িতে যাওয়ার কথা মনে হলে ভয় এসে ভর করে। বড় ফুপুর বাড়ি থেকে ঘুরে আসলামই তো মাত্র, আর কিছুদিন যাক, তারপর তোমার কাছে যাব। ফুপুর সাথে বেশ সময় নিয়ে কথা বলে। অজু করে এসে জায়নামাজে দাঁড়ায় কুহু। নামাজ আদায় করে বাড়ি ঘর ঝাড়ু দিয়ে পরিপাটি করে রান্নাঘরে আসে। শিউলি আক্তার তখনও ঘুমে। সে নামাজ রোজার ধারের কাছেও যায় না। কায়েস অনেক বলেও তাকে নামাজ ধরাতে পারেনি। কুহু একে একে রুটি, আলু ভাজি, ডিম ভাজি বানিয়ে রেখে বাগানের দিকে যায়। খোয়ার থেকে হাঁস মুরগিগুলো বের করে শস্যর দানা ছাড়িয়ে দেয়। এরপর মাছা থেকে পুঁই শাক, মিষ্টি কুমড়া শাক তুলে নিয়ে আসে।
এরপর সেগুলো বেছে কুটে ধুয়ে নেয়। এরপর টুকিটাকি কাজ সেরে নেয়। ততক্ষণে শিউলি আক্তারও উঠেছে। কায়েসও মসজিদ থেকে চলে এসেছে। কুহু বাবাকে দেখে দৌড়ে আসে। কায়েসও মেয়েকে দেখে গাল ভরা হাসি দেয়। দুই বাবা মেয়ে হেসে হেসে কথা বলতে দেখে রাগে দাঁত কিড়মিড়িয়ে ওঠে শিউলি আক্তারের। হয়েছে, এত আহ্লাদ দিতে হবে না। এতদিন আহ্লাদ দিয়া মাথায় তুলাইয়া স্বাদ মেটে নিও। আরো দুইটা সন্তান আছে, এইবার তাগর দিকে নজর দেন। খালি একটারে নিয়ে পড়িয়া থাকেন না। মুখ বেঁকিয়ে বলতে থাকেন শিউলি আক্তার। শিউলি, আমি আগেই বলেছি তুমি আমার ফুলের মতো মেয়েকে নিয়ে এভাবে বলবে না। হইছে, ফুলের মতো মাইয়া, ফুলের মতো সুন্দর, তা আপনার মাইয়া কোন ফুল শুনি? আমি তো তার চেহারার কোনো ফুলের ছাপ দেখি না। আমি তো শুধু কালো রঙই দেখি। হাসতে হাসতে ঢলে পড়ছে শিউলি আক্তার। সে নিজে দুধে আলতা ফর্সার জন্য শ্যামলা কুহুকে খুব ঘৃণা করে। শিউলি আক্তার নিজেও যেমন সুন্দরী, তার ছেলে মেয়েও মায়ের মতোই রূপ পেয়েছে। যদিও কায়েসও কোনো অংশে কম নয়। আর কুহু ওর মায়ের রং পেয়েছে। উজ্জ্বল শ্যাম বর্ণের মায়াবী চেহারা মায়ের সাথে অনেকাংশেই মিলে যায়। কায়েস শিউলির কথাই কোনো প্রত্যুত্তর করে না। সে যত কথা বলবে শিউলি ততই কথা পেঁচিয়ে ঝগড়া বাঁধাবে। কুহু ছোট মার কথা শুনে খুব কষ্ট পায়। মাথা নিচু করে নিজের ঘরে আসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে খুঁটে খুঁটে নিজেকে দেখছে। সে কি এতই কুশ্রী যে বারবার ছোট মা কালো বলে উপহাস করে? মাঝে মাঝেই ওর খুব আফসোস হয় বাবার মতো পুপুদের মতো ফর্সা না হবার কারণে। কতবার মনে হয় তার মায়ের কেন শ্যামলা হতে হলো। সবার মা কত ফর্সা, কত সুন্দর, কিন্তু আমার মাই শুধু কালো। তাই আমিও কালো হয়েছি, আর এখন প্রতিনিয়ত ছোট মার খোঁটা শুনতে হয়। ছোট্ট মনে কত যে কথা, কত যে প্রশ্ন এসে ভিড় জমায়, যার কোনো উত্তর নেই বা উত্তর দেওয়ারও কোনো মানুষ নেই। ড্রেসিং টেবিলের আয়না ঝাপসা দেখাচ্ছে কেন? একটু আগেও তো সব ঠিক ছিল। কিন্তু হঠাৎই আয়না ঝাপসা হওয়ার কারণ খুঁজতে যেয়ে লক্ষ্য করলো ও কাঁদছে। চোখে পানি থাকায় আয়না ঝাপসা লাগছে। কিছুক্ষণ নীরবে কাঁদে কুহু। চোখের পানিদের ঝরতে দেয় না তার ইচ্ছে মতো। এক পর্যায়ে যখন নিজেকে হালকা লাগে, তখন চোখ মুছে আলমারির ভেতরের ড্রয়ার থেকে অ্যালবামটা বের করে। উল্টাতে থাকে একের পর এক পাতা। অ্যালবামের অধিকাংশ পাতা জুড়ে মায়ের ছবি। বিয়ের দিন থেকে শুরু করে কুহুর জন্মের পরেরও ছবির ঠাঁই পেয়েছে সেখানে। এমনকি মার বিয়ের আগের ছবিও আছে। কুহু ওর মায়ের ছবিতে হাত বুলিয়ে দিচ্ছে। কই আমার মা কালো? আমার মা তো পরমা সুন্দরী। পৃথিবীর যে কারোরই মায়ের থেকে আমার মা সুন্দর ছিলেন। ছবিগুলোর সামনে নিয়ে কান্নায় ভেঙে পড়ে কুহু। ছোটবেলা থেকেই ঘাত প্রতিঘাতে বড় হওয়া কুহুর মাথায় এটা আসেনি মায়েদের আলাদা কোনো রূপ হয় না, আলাদা কোনো জাত হয় না। মায়েদের রূপ মমতাময়ীকেই বেশি প্রকাশ পায়। পৃথিবীর সকল সন্তানদের কাছেই তাদের মা সুন্দরী, অতুলনীয়। এমনকি শিউলি আক্তারও তার ছেলেমেয়ের কাছে মমতাময়ী হিসাবেই পরিচিতি পেয়েছে। স্থান কাল পাত্র ভেদে পার্থক্য হয় শুধু ভালোবাসার। সে তার সন্তানদের মনে নিজেদের প্রতি বীজ বুনেছে ভালোবাসা দিয়ে। যেখানে স্থান কাল পাত্র ভেদের কোনো কভু নেই, শুধু বিভেদ কুহুর ক্ষেত্রে। সেখানে স্থান কাল পাত্রের কোনো স্থান নেই, যেখানে স্থান পেয়েছে শুধু ঘৃণা। এই যে নবাবজাদি, আর কতক্ষণ ঘরের কোনায় মুখ বুজ্জা থাকবি? ঘরের কাম কি তোর বাপে করব? তা ফুপুর রাজমহলে থাইক্কা আসলি, ফুপু জামা কাপড় কিন্না দেয় নাই? ফুপুরা এককারে ভালোবাসার ঝুড়ি নিয়ে বৈশা তাগর ভাইজির জন্য, দেখলে শরীরে আগুন জ্বলা যায়। শিউলি আক্তারের গলার ঝাঁজ শুনে কুহু চুপসে যায়। দিছে তো ছোট মা, ফুপু 4টা ড্রেস দিছে, দিদুন 3টা, আর আন্টি 3টা দিছে। বাব্বা, তোর তো দেখতেছি ঈদ লাইগা গেছে। হেই বুড়িরও তোরে জামা দিছে? তোর কপাল! কারণ মা মরলে যে কপাল খোলে, তোরেই দেখলাম। এদিকে তোর ফুপু খালি মুখেই আমার ছেলে মেয়েকে ভালোবাসা দেখায়। কই, কিছু তো পাঠাইলো না তাগর জন্য? না কি তুই মানা করছস বলতো? আমার পোলা মায়েরে এত হিংসা করস তুই? দুধ কলা দিয়া কাল নাগিনী পুষতাছি আমি। কপাল চাপড়াইতে চাপড়াইতে আর্তনাদ করছে শিউলি আক্তার। ছোট মা, ফুপু, শিহাব, দৃষ্টি সবার জন্য কাপড় চোপড় পাঠাইছে। কাল শিহাবকে বলেছি ওরগুলো নিতে, কিন্তু ও পরে নিবে বলল। তারপর আমি ভুলে গেছি।
আর ছোট মা দিদুন খুব ভালো মানুষ, তাকে ওইভাবে বলো না। ভয়ে ভয়ে কুহু শিহাব আর দৃষ্টির পোশাক শিউলি আক্তারের হাতে দিল। তোর কাছ থেকে আমার আদব কায়দা শিখা লাগবে রে হারামজাদি। তরে দিছে 10টা জামা আর আমার পোলা মাইয়ার জন্য একটা কইরা পাঠাইছে। কত ভালোবাসে আমার শিহাব আর দৃষ্টিকে, তার বোঝা শেষ আমার। খালি আমার পোলা মাইয়ারে ভালোবাসি ভালোবাসি কইরা মুখে ফেনা তুলা ফেলে। তাগর সব ভালোবাসা এখন দেখতাছি এই কালির জন্য। মনের যত রাগ উগরে দেওয়ার চেষ্টায় আছে শিউলি আক্তার। ছোট মার মুখে কালি সম্বোধন শুনে আবারও কান্না এসে ধাক্কা দিচ্ছে বুকের দরজায়। এভাবে যে আর কতদিন কাটবে তা কুহুর জানা নেই কবে ছোট মার মনে ওর জন্য একটু ভালোবাসার জন্ম নিবে। ওকে অনেকটা ভালোবাসার দরকার নেই, শুধু এক চিলতে ভালোবাসা পেলেই চলবে। নিজের ছেলে মেয়ের পোশাক নিয়ে কুহুর ঘর থেকে বেরিয়ে যায় শিউলি আক্তার। সে বেরিয়ে যেতেই কুহু ফুপিয়ে কেঁদে ওঠে। ছোট মার মুখে কালি ডাক শুনলেই ওর ভীষণ কষ্ট হয়। এভাবেও কেউ কাউকে বলতে পারে? কালোরা কি মানুষ নয়? 2 দিনের দুনিয়ায় এত রূপের বড়াই কেন করে মানুষ? ভেতরের রক্ত মাংস অস্থি মজ্জা সবই তো এক, তবু কেন উপরের রং নিয়ে এত অহংকার? বাহিরে শিউলি আক্তার চিৎকার চেঁচামেচি করছে। কুহু ঝটপট পোশাকগুলো আলমারিতে তুলে রেখে বাহিরে আসে। ফুপু তার ছেলে মেয়েকে একটা একটা করে পোশাক দিয়েছে, এই রাগে সে জিনিসপত্র আশ্রাচ্ছে। কুহু বেশ বুঝতে পারছে আজ সারাদিন ওর উপর দিয়ে ঝড় বইবে। লাইব্রেরিতে বসে মনোযোগ দিয়ে অ্যানাটমির একটা বই পড়ছে তাহমিদ। পড়ার মাঝেই বুঝতে পারে ওর পাশের চেয়ারে কেউ বসেছে। এতে একটু বিরক্ত বোধ করে তাহমিদ। লাইব্রেরিতে আরো চেয়ার থাকতে ওর পাশের চেয়ারে এসেই ওকে বসতে হলো। তাহমিদ মুখ বুজে রেখেছে বইয়ের মধ্যে। হেই তাহমিদ, হোয়াটসঅ্যাপ? তাহমিদ মুখ তুলে পাশে সিলভিকে বসে থাকতে দেখলো, যাকে সে মোটেও পছন্দ করে না। এরকম গায়ে পড়া মানুষকে অপছন্দের তালিকায় রেখেছে সে, বিশেষ করে মেয়েদের। তবুও বিরক্ত নিয়েই মুখ খোলে। আমি পড়ছি, আমার পড়ার সময় নিজেও কথা বলি না এবং অন্যরা কথা বলুক, এটা আমি পছন্দ করি না। সিলভি এমনটা আশা করেনি। অপমানে ওর মুখটা কালো হয়ে গেছে, তবুও মুখে হাসি ফুটিয়ে ন্যাকা স্বরে বলে, ওহ তাহমিদ বেবি, তুমি এভাবে বলছো কেন? আমরা একসাথেই পড়ি, সেই হিসাবে ফ্রেন্ড বলাই চলে। সেই সুবাদে একটু আধটু আড্ডা মারতেই পারি, কিংবা আউটিংয়ে যেতেই পারি, অথবা তুমি চাইলে কোনো রেস্টুরেন্টে বসতে পারি। এই, তুমি আমাকে বেবি বলছো কেন? আমি কি কোলের বাচ্চা নাকি ফিডার খাই? নেক্সট টাইম এমন অদ্ভুতভাবে ডাকতে যেন না শুনি আমি। আর একসাথে পড়লেই তাকে ফ্রেন্ড বলে না, বলে ক্লাসমেট। সেই হিসাবে তুমি আমার ক্লাসমেট। আর কোনো ক্লাসমেটের সাথে আমি কখনোই আউটিংয়ে কিংবা রেস্টুরেন্টে যাই না, আন্ডারস্ট্যান্ড? সো তুমি এখন আসতে পারো, আমি ইম্পর্টেন্ট একটা বিষয়ে পড়ছি। এখন বিরক্ত না করলেই খুশি হব। স্পষ্ট ভাষায় সিলভিকে মানা করে দেয় তাহমিদ। সিলভি এমন অপমানিত কোনোদিনও হয়নি। সে তাহমিদকে বেশ পছন্দ করে, তাই বারবার ওর কাছে আসে নানান বাহানায়। কিন্তু প্রতিবারই তাহমিদ ওকে অ্যাভয়েড করে। তবে আজ একটু রুক্ষভাবেই বলেছে। অবশ্য এতে তাহমিদের আফসোস বা অনুশোচনা কোনোটাই নেই। সিলভি ধূপধাপ পা ফেলে লাইব্রেরি থেকে বাইরে চলে যায়। তাহমিদ সেই দিকে ফিরেও তাকায় না। বাড়ির পেছনের পুকুর পাড়ে একটা মাঝারি হিজল গাছ আছে। এই হিজল গাছের তলে কুহু পাশের বাড়ির মাজিদ চাচাকে বলে একটা মাচা করে নিয়েছে। তার আগে অবশ্য বাবার কাছ থেকে অনুমতি নিয়েছে। এই মাচা কুহুর মন খারাপের সঙ্গী। ওর মন যখনই খারাপ হয় তখনই এখানে এসে বসে থাকে। পুকুরে সারা বছর কম বেশি পানি থাকে, সেখানে মাছেরা হেলে বেড়ায়। কুহু এক মনে দেখতে থাকে পুকুরের পানিতে মাছেদের জল খেলি। আজও তেমনই কুহুর মন খারাপ। ছোট মা সকাল থেকে যাচ্ছে তাই বলে গালে গাল করছে। বাবা সেই সকালে নাস্তা করে দোকানে বেরিয়ে যায়, আসে এশার নামাজের পর। তাই শিউলি আক্তার ওকে মারলে বা বকলেও দেখার কেউ নেই। সারাটা বিকেল পুকুর পাড়ে বসে কাটিয়ে দেয় কুহু। সন্ধ্যার দিকে হাঁস মুরগিগুলো খোয়াড়ে তুলে বাড়িতে ঢোকে। একটু পর শিহাব দৌড়ে এসে জড়িয়ে ধরে কুহুকে। আপা, তোমার নাকি পুকুর বাড়িতে বিয়ে হবে না? রাতে আব্বু আর আম্মু আলোচনা করলো। জানো আপা, আমি কত আশা করেছিলাম তোমার ঢাকায় বিয়ে হলে আমি সেখানে গিয়ে থাকবো। শিহাবের মুখটা ছোট হয়ে গেছে। কুহুর মন খারাপ হয়ে যায় সেদিনের কথা মনে হতেই। ওর জন্য কুহুকে কত অপমানিত হতে হলো। না চাইতেও কুহুর চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আপা, ও আপা, তুমি কাঁদছো কেন?
শিহাব উদ্গ্রীব হয়ে জানতে চায়। কুহু কিছু না বলে মুচকি হেসে শিহাবকে জড়িয়ে ধরে। কি সুন্দর করে কথা বলে তার ভাইটা। ওর বয়স সবে 5 বছর, অথচ কথা বলে কত স্পষ্ট আর সাবলীল ভাবে। অবশ্য দৃষ্টি আর শিহাবকে এভাবে কথা বলতে কুহুই শিখিয়েছে। ওর ছোট মা নিজে শুদ্ধ ভাষায় কথা বলতে জানে না, তাই কুহু যখন ওদের শুদ্ধ ভাষায় কথা বলতে শিখিয়েছে তখনই ছোট মা বারণ করেনি কখনো। আজ কুহুর রেজাল্ট দিবে, তাই সকাল থেকেই মনটা বড্ড উচাটান করছে। কিন্তু ছোট মা সেটা বুঝলে তো। কুহুর প্রতিদিনের ন্যায় আজও ঘুম ভেঙেছে ফুপুদের ফোনে। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পরেই বিছানা ছেড়েছে। তারপর নামাজ আদায় করে লেগে পড়েছে সাংসারিক কাজকর্মে। ওর রোল নাম্বার, রেজিস্ট্রেন্ট নাম্বার সব ফুপুদের কাছে আছে। তারা জানিয়েছেন রেজাল্ট পাওয়া মাত্রই কুহুকে জানিয়ে দিবেন। সব কাজকর্ম সেরে কুহু নিজের ঘরে বসে আছে। আজ ওর খুব করে মাকে মনে পড়ছে। মা বেঁচে থাকলে আজকের দিনে অন্তত মেয়েকে এত কাজ করতে দিত না, নিজে হাতে খাইয়ে দিত। অথচ সকাল থেকে এখনো পর্যন্ত না খেয়ে আসে, তা ছোট মা দেখেও দেখেনি। এদিকে প্রচন্ড ক্ষুধাও লেগেছে, কিন্তু টেনশনে খেতে ইচ্ছে করছে না। টেনশনে ঘর আর বাহির করছে কুহু। বারবার ফুপুদের কাছে ফোন দিয়ে জানতে চাচ্ছে রেজাল্ট দিয়েছে কিনা। ছোট ফুপু তো এক দফা হেসেছে ওর এতবার ফোন করা দেখে। ওর সকল অপেক্ষার অবসান ঘটিয়ে একটার সময় মেজু ফুপুর ফোন আসে। ধুকপুক ধুকপুক বুকে আর কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করে কুহু। কিরে কুহুতান, এত দেরি করে ফোন রিসিভ করলি কেন? ও ফুপু, তুমি আমার রেজাল্ট জেনেছো? রেজাল্ট খুব খারাপ হয়েছে ফুপু। ও ফুপু বলো না। নাজমা পারভিন বুঝতে পারছে তার ভাতিজি খুব টেনশন করছে। এই মেয়ে, তুই এত উতলা হচ্ছিস কেন? তোর রেজাল্ট খুব একটা খারাপ হয়নি, 4.75 এসছে। মাহিন মাইশা দুজনেই দেখে আমাকে জানিয়েছে। এবার আমাকে মিষ্টি খাওয়া। রেজাল্ট শুনে কুহু হাঁপ ছেড়ে বাঁচে। ও ফুপু, তুমি না আসলে মিষ্টি খাওয়াবো কেমন করে? আচ্ছা ফুপু, এই রেজাল্ট কি খুব খারাপ? আমি ভালো কলেজে ভর্তি হতে পারবো না? কুহুর মন খারাপ বুঝতে পারে নাজমা পারভিন। কুহুতান, কি বলছিস এইসব? তুই সংসারের সব কাজ সামলে যতটুকু পড়ার সময় পেয়েছিস তার তুলনায় অনেক ভালো করেছিস। ভালো কলেজে পড়ার সুযোগ তুই অবশ্যই পাবি, দেখিস। ফুপু, তোমার সাথে পরে কথা বলছি। বড় ফুপু ছোট ফুপু ফোন দিচ্ছে, তাদের সাথে কথা বলি। নাজমা পারভিন সাই জানিয়ে ফোনটা কেটে দেয়। আসসালামু আলাইকুম ফুপু, আমার রেজাল্ট শুনেছো তুমি? ওয়ালাইকুম আসসালাম সোনা মা, অনেক ভালো রেজাল্ট করেছিস তুই। আমরা অনেক খুশি হয়েছি। এবার বাড়ি ছাড়ার প্রস্তুতি নে, তোকে এখানে ভর্তি করিয়ে দিব। হোস্টেলে থেকে পড়াশোনা করবি। আমি কায়েসের সাথে এখনই কথা বলে ওকে রাজি করিয়েছি। আফরোজা নাজনীনের উচ্ছ্বাসিত গলা শুনে কুহুর আর কিছুই বলল না। শেষে ফোন আসে ওর ছোট ফুপু শাহনাজ সুলতানার। কুহুর ছোট ফুপুর সাথে কিছুক্ষণ কথা বলে বাইরে আসে। এদিকে কায়েস রেজাল্ট দেখার সাথে সাথেই শিউলি আক্তারকে ফোন দিয়ে জানায়, কিন্তু শিউলি আক্তারের এতে কোনো হেলদোল নেই। কুহু পাশ করলো কি ফেল করলো তাতে তার কিছুই যায় আসে না। কুহু ছোট মার আশেপাশে ঘুরঘুর করছে একটু ভালো কথা প্রশংসা পাওয়ার আশায়, কিন্তু ওর আশায় জল ঢেলে শিউলি আক্তার খেকিয়ে ওঠে। এই যে নবাবজাদি, কলপারে কাপড় ভিজায় রাখছি, সেগুলান কি তোর মরা মা এসে ধুইয়া দিব? নাকি ম্যাট্রিক পাশ দিয়াই নিজেকে জজ ব্যারিস্টার ভাবতেছস? বেশি উড়িস না কইলাম, তাহলে কইলাম ডানা কাইটটা লুলা বানাইয়া রাখমু। শিউলি আক্তারের কোনো কথাই তেমন কষ্ট হয়নি, কিন্তু মৃত মাকে নিয়ে কথা বলার জন্য কুহু এটা সহ্য করতে পারছে না। ছোট মা, তুমি আমাকে যা ইচ্ছা তাই বলো, কিন্তু তোমার দুইটা পায়ে ধরি, আমার মাকে নিয়ে কিছু বলো না। কুহু ডুকরে কেঁদে ওঠে। হারামজাদি অলক্ষণী অপয়া, তুই আমারে জ্ঞান দেস? ছোটবেলায় মায়েরে খাইছস, আর এখন আমার সংসারে আগুন জ্বালাইতেছস, আবার আমার মুখে মুখে কথা কস? কথার সাথে সাথেই কুহুর দুই গালে কয়েকটা থাপ্পড় দিয়েছে শিউলি আক্তার। চুলের মুঠি ধরে টানতে টানতে কলপাড়ে নিয়ে যায়, ছুঁড়ে ফেলে কাপড় ভিজিয়ে রাখা বালতির উপরে। ছুঁড়ে ফেলে দেওয়ায় কুনুয়ে ব্যথা পায় কুহু। হাসলে পাসলে উঠেই কাপড় ধুতে শুরু করে। এখন যদি একটুও দেরি হয় তাহলে শিউলি আক্তার ওকে আবারও মারতে দুবার ভাববে না। কাপড় ধোয়ার মাঝেই কুহু হাতে প্রচন্ড ব্যথা অনুভব করে। ব্যথার চোটে হাত নাড়তে পারছে না। কাঁদতে কাঁদতে কাপড় ধোয়া শেষ করেই গোসল সেরে ওঠে। ধোয়া কাপড়গুলো রোদে মেলে দিয়েই ঘরে এসে ভেজা চুলেই শুয়ে পড়ে। শিউলি আক্তার বেশ কিছুক্ষণ থেকে কুহুকে ডাকছে,
কিন্তু ওর সাড়া না পেয়ে ঘরে এসে কুহুকে শুয়ে থাকতে দেখেই খেকিয়ে ওঠে। ওই হারামজাদি কালী, তুই এখন শুইয়া রইছস কে? আমি এমন কামচোর মাইয়া জীবনেও দেখিনি। আমি কাম করতে করতে মরতাছি, আর হ্যাই মরার ঘুম ঘুমাইতেছে। হাই রে হাই, কি কপাল কইরা এই বাড়িতে যে আইছিলাম। বাপে এক বিয়ারটা বেডার লগে বিয়া দিয়া আমার কপালটা পুড়াইছে গো। কপাল আরো বেশি পুড়ছে যখন দেহি তার একটা ডাইনির লাহান মাইয়া আছে। নিজের কপালে জোরে জোরে চাপ্পড় দিতে দিতে আহাজারি করছে শিউলি আক্তার। নিজের খুব কাছে উচ্চস্বরে কথার শব্দ কানে আসতেই ধড়পড়িয়ে উঠে বসে কুহু। কিন্তু শোয়া থেকে উঠতে গেলেই বেকায়দায় কুনুইতে লেগে যায়, মৃদু আর্তনাদ করে ওঠে ব্যথায়। কি হয়েছে ছোট মা, তুমি এমন করতাছো কেন? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে কুহু। কি আর হইব, বাপ ফুফুগর রাজকন্যা, আমার কি কিছু হওনের কপাল আছে নাকি? সেই সকাল থেকে কাজকাম করতে করতে আমার শরীরটা বিষ ব্যথায় জড়িয়া যাইতেছে। আর এখন সে জিগায় কি হইছে, আর আমি এত বছর এই মায়ারে আদর যত্ন কইরা পাইল্লা পয়সা বড় করছি, শেষে কিনা এই মাইয়া কালনাগিনী হইল। কুহু অবাক হয়ে তাকিয়ে রয় ছোট মার দিকে। সে কবে ওকে আদর যত্ন করে বড় করেছে? আজ পর্যন্ত একবারের জন্যেও মমতার সহিত ওর মাথায় হাত পর্যন্ত রাখেনি, কিন্তু আজ সে বলছে সে নাকি আদর যত্ন করেছে। সৎ মেয়েরা বুঝি এমনই হয়, সুযোগ সন্ধানী হয়। কুহু শিউলি আক্তারকে কথা বলার সুযোগ না দিয়েই বিছানা থেকে নেমে ঘরের বাইরে আসে। তাহমিদ ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে। সে এতটাই ক্লান্ত যে ফ্রেশ না হয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। তাহমিনা আক্তার ছেলের রুমে এসে দেখলেন তার ছেলে বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। তিনি এক পা দুপা করে ছেলের মাথার কাছে বসেন, ঘুমান্ত ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। পড়াশোনার বড্ড চাপ যাচ্ছে ছেলেটার উপরে, ঠিক মতো নাওয়া খাওয়া পর্যন্ত করতে পারছে না। তাহমিদের কপালে চুমু দিয়ে তিনি বেরিয়ে আসেন। শেষ বিকেলে তাহমিদ ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসে। কুঞ্জ ছায়া বাড়িটা আজ খাবারের গন্ধে ম ম করছে। তাহমিদ প্রথমে কিছুই বুঝতে পারে না, তারপরই হঠাৎ মনে হয় আজ সিক্তর রেজাল্ট দিয়েছে। আশেপাশে তাকাতেই বড় মাকে দেখতে পায় রান্নাঘরে। কয়েক কদমে ও পৌঁছে যায় বড় মার কাছে। বড় মা, সিক্তর রেজাল্ট কি হয়েছে? তোমরা কেউই আমাকে জানাওনি ওর রেজাল্ট? তোর আদরের বোনের রেজাল্ট খুব ভালো হয়েছে বাপ। সে ঢাকা বোর্ডের অষ্টম হয়েছে, তাই তার অনারে আজ তার পছন্দের খাবার রান্না হয়েছে। সে কথা বাদ দে, এখন বল, দুপুরে এসেই না খেয়ে ঘুমিয়েছিলি কেন? তোর পরীক্ষার মাত্র 7 দিন বাকি আছে। এখন এরকম অনিয়ম করলে চলবে? তুই বস, আমি খাবার নিয়ে আসছি। বড় মা, আমাদের সিক্ত এত ভালো রেজাল্ট করেছে, আর তুমি সে কথা বাদ দিতে বলছো? আমার পরীক্ষা নিয়ে আপাতত চিন্তা করো না। কাল বাসায় পার্টির আয়োজন করব, বুঝেছো? বিশাল বড় পার্টি হবে কাল। আমাদের সব ফ্রেন্ড, সব আত্মীয় স্বজনরা সেখানে আসবে। পার্টি কয়েকদিন পরে দে বাপ। কাল আমি ফুলতলা যাব, সেখান থেকে আসলে তোর যা মন চায় তাই করিস। তবে আমার মতে তোর পরীক্ষার পর যা করার করিস। বড় মা, আমাকে তোমার বাচ্চা মনে হয়? আমি কি ফাঁকিবাজ যে পার্টির অজুহাত দিয়ে পড়াশোনায় ফাঁকিবাজি করব? তোমার কালকে ফুলতলা যাওয়া হচ্ছে না, পার্টি কালকেই হবে। তাহমিদ একগুঁয়ে ভাবেই বলে গেল। আমাকে কাল যেতেই হবে বাপ, তুই বাধা দিস না। বড় মা প্লিজ, তুমি 2টা দিন পরে যাও। আমাকে এভাবে অনুরোধ করিস না তুই। তোর অনুরোধ না রাখতে পারলে আমার খারাপ লাগবে, তুই বুঝিস না? কে চাইছে তোমার খারাপ লাগুক? সেজন্যই তো বলছি 2 দিন পরে যাও। তাহমিদ, তুই বড় মাকে এভাবে ফোর্স করছিস কেন? তুই বুঝতে পারছিস না কেন বড় মার জরুরি কাজ না থাকলে এতবার বলতো না তোকে? মাঝে মাঝে এমন অবুঝের মতো আচরণ কেন করিস? তাহমিনা আক্তার ছেলেকে ধমকে ওঠেন। মার ধমক খেয়ে তাহমিদ সুরসুর করে সোফায় যেয়ে বসে। আহ তাহমিনা, তুমি ওকে ওভাবে বলছো কেন? ও একটা সামান্য আবদার করেছে মাত্র, আমি কথা বলছিলাম ওর সাথে তো। আফরোজা নাজরিন উল্টো ধমক লাগায় তাহমিনাকে। বাব্বা, আমি এলাম তোমাকে ওর ঘ্যানঘ্যানানির হাত থেকে বাঁচাতে, আর তুমি কিনা উল্টো আমাকেই দোষী করছো। কারোর ভালো করতে নেই, বুঝেছো? কিছুক্ষণ বকবক করে নিজের কাছে মন দেয় তাহমিনা। ততক্ষণে আফরোজা নাজনীন প্লেটে খাবার নিয়ে তাহমিদের কাছে এসেছে। তাহমিদ হাত ধুয়ে এসে খাবারে মনোযোগ দেয়। সানাউল রাশেদিনরা 3 ভাই, সানাউল রাশেদিন, শফিউল রাশেদিন আর সামিউল রাশেদিন।
ওরা বড় দুই ভাই একসাথে থাকে। সামিউল রাশেদিনের স্ত্রী আর সন্তানদের নিয়ে কাতারে থাকেন। সেখানে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে। 2-3 বছর পর পরই তিনি দেশে এসে মাসখানেক থেকে যান। তার 3 ছেলে মেয়ে, 2 মেয়ে, 1 ছেলে। সানাউল রাশেদিনের 4 মেয়ে, রীতি, দ্যুতি, সুপ্তি, সিক্তা। বড় দুইজনের বিয়ে হয়েছে। তার স্বামী সংসার নিয়েই ব্যস্ত। সুপ্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ও আর তাহমিদ 3 মাসের ছোট বড়। সিক্ত এই বছর এসএসসি পাশ করলো। শফিউল রাশেদিনের 2 ছেলে, তাওহিদ রাশেদিন, সে স্ত্রী আর 1 মেয়ে নিয়ে চট্টগ্রামে থাকে। সরকারি কলেজের লেকচারার সে। ছোট ছেলে তাহমিদ মেডিকেলে পড়ছে। শফিউল রাশেদিন চাকরির সুবাদে রাজশাহী থাকেন। তিনি সিটি কলেজের সহকারী অধ্যাপক। তাহমিনা আক্তার স্বামীর সাথে বিভিন্ন জায়গায় থেকেছেন। তবে তাহমিদ মেডিকেলে চান্স পাওয়ার পরে আর কোথাও যায়নি। শ্বশুরালয়ে এখানে তার স্থায়ী ঠিকানা। সানাউল রাশেদিনও একটা সরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদে কর্মরত। তার কর্মস্থল ঢাকাতেই। তাহমিদ টিভি দেখছে আর খাচ্ছে। কারোর পায়ের আওয়াজ পেতেই সামনে তাকিয়ে দেখে ওর দাদি আয়েশা সালেহা। তাহমিদ প্লেটটা রেখে তাকে ধরে এনে সোফায় বসায়। দিদুন, তুমি কেমন আছো? তোমার বড় ছেলের ছোট মেয়ে কি কাণ্ড করেছে শুনেছ নিশ্চয়? একেবারে ফাটিয়ে দিয়েছে। আমরা সবাই ওর কাছে ফেইল মারলাম দিদুন। খেতে খেতে কথা বলেছে তাহমিদ, কিন্তু দিদুনের কোনো প্রত্যুত্তর না পেয়ে মাথা তুলে তাকায়। আয়েশা ছালেয়া এমন ভাব করছেন যেন তিনি নাতির কথা শুনতেই পাননি। তাহমিদের কপাল কুঁচকে আসে দিদুনের এরূপ নির্বাক আচরণে। দিদুন, তুমি কি কোনো কারণে আমার উপরে রাগ করেছো? রাগ করলে এখনই বলো, আমি তোমার রাগ ভাঙানোর আয়োজন করছি। মুখে 1 লোকমা বিরিয়ানি পুরে দিয়ে আবারও কথা বলে তাহমিদ। আপনার উপরে রাগ করতে হলে তো যোগ্যতা থাকতে হবে। হাজার হোক, ডাক্তারের সাথে যে কেউ রাগ করতে পারে না। আর আমি তো অশিক্ষিত একজন বিধবা। আমি কোন যোগ্যতায় আপনার উপরে রাগ করব? আয়েশা সালেহার তেড়া উত্তর শুনে তাহমিদের চোখ কপালে উঠে যায়। যে দিদুন ওকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই দিদুনের আজ এ কেমন কথা? তাহমিদ কষ্ট পাবে না অবাক হবে বুঝে পায় না। শুধু ফেলফেলিয়ে চেয়ে থাকে দিদুনের দিকে। মা, ছেলেটা সারাদিন পর একটু খেতে বসেছে, আর সেই সময় আপনি এইসব বলছেন? একটু খেতে দিন না ছেলেকে। শাশুড়িকে অসহায়ভাবে অনুরোধ করেন আফরোজা নাজনীন। বড় বৌমা, তুমি মহান, তাই সহজেই সবকিছু ভুলে যাও। কিন্তু আমি তোমার মতো অত মহান নই। তাই 15 দিন আগের সেই ব্যবহার এখনো ভুলিনি। তুমি আজ ওর ওপরে মায়া দেখাচ্ছ। সে কি ও তোমার ওপরে একটুও মায়া দেখিয়েছে? নাকি ওই অসহায় মেয়েটার উপরে দেখিয়েছে? না জেনে কোনো অন্যায় করলে তার ক্ষমা হয়, কিন্তু জেনে বুঝে করা অন্যায়ের কোনো ক্ষমা নেই। তাই সব অপরাধীকে ক্ষমা করতে নেই। আর সে হোক না তোমার সন্তান অথবা আমার সন্তান। না চাইতেও আফরোজা নাজনীনের চোখ ভিজে আসে। এদিকে তাহমিদ খাওয়া ছেড়ে এক দৃষ্টিতে দিদুনের দিকে তাকিয়ে আছে। দিদুন আজ ওর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সে অপরাধী। অথচ সেদিনের পর থেকে মা কিংবা বড় মা একবারও এইসব কথা মুখে আনেননি। তবে কি বড় মা আজও সেই দিনের কষ্ট ভেতরে পুষে রেখেছে? ঠিক তখনই ওর চোখে যায় আফরোজা নাজনীনের দিকে। তিনি মাথা নিচু করে চোখের পানি মুছছেন। কষ্টে বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তাহমিদের। বড়মার চোখের পানি দেখে ও নিশ্চিত হয়ে যায় বড়মার মনে আজও সেই কষ্টটা রয়ে গেছে। তাহমিনা আক্তার রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে শাশুড়ির বলা সব কথা শুনছেন। শাশুড়ির বিপরীতে বলার মতো কোনো কথাই তার মুখে জোগায় না। সত্যি যে তার ছেলে সেদিন অন্যায় করেছে। তাহমিদের হাতে বিরিয়ানিটুকু প্লেটে রেখে উঠে যায়। বেসিনে হাত ধুয়ে নিজের রুমে পা বাড়ায়। কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকে, কিন্তু কিছুতেই নিজের অশান্ত মনকে শান্ত করতে পারছে না। বিরক্ত নিয়েই ছাদে আসে। ছাদের এক কোণে সিমেন্ট দিয়ে বাঁধানো বসার জায়গায় স্থির হয়ে বসে থাকে। ছাদে আসার পর থেকেই একটা সুগন্ধ নাকে আসছে। অনেকক্ষণ চেষ্টা করেও বুঝতে পারে না কিসের গন্ধ পাচ্ছে। উঠে দাঁড়িয়ে ছাদের এদিকে ওদিকে দেখতে থাকে। চোখ যায় দক্ষিণ দিকের রেলিংয়ে। সেখানে একটা টবে হাসনে হেনা ফুলের গাছে ভরা। যদিও এই সন্ধ্যায় এখনো ফুলের তীব্র সুবাস ছড়ায়নি, কিন্তু যতটুকু ছড়িয়েছে নেহাতি মন্দ লাগছে না। তাহমিদ হঠাৎই লক্ষ্য করলো ওর মনটা ভালো হয়ে গেছে। ছোট ভাইয়া, আপনি এই সন্ধ্যায় ছাদে বসে আছেন? এদিকে আপনাকে বড় মা খুঁজতেছে। রোজি নামক মেয়েটার গলা পেয়ে
পাশ ফিরে তাকায় তাহমিদ। মেয়েটা ওদের বাসায় 1 বছরের মতো হবে এসেছে। রোজি, এই হাসনা হেনা গাছ কবে লাগিয়েছো? ফুলে ফুলে ভরে আছে গাছটা একেবারে। এটা তো কুহু আপু এনেছিল, তার নাকি হাসনা হেনা ফুল গাছ খুবই পছন্দ। এবার তাহমিদের মনে পড়ে সেদিনের পর থেকে কুহুকে একটা বারও দেখেনি। তবে কি সে চলে গেছে? আর ও তো এবার এসএসসি দিয়েছিল, ওর রেজাল্ট কি? তাহমিদ কিছু না বলেই নিচে চলে আসে। মাগরিবের আজান শেষ হয়েছে অনেকক্ষণ আগেই। নিশ্চয়ই বড়মা নিজের রুমেই আছে। তাহমিদ বড়মার রুমের দরজায় উকি দিয়ে দেখল তিনি জায়নামাজে বসে আছেন। তাহমিদ গুটি গুটি পায়ে সেই দিকে এগিয়ে যায়। আজ বড়মার কাছে ক্ষমা চাইতে হবে। তাহমিদ এসে বড়মার কোলে মাথা রেখে মেঝেতেই শুয়ে পড়ে। এসব কি তাহমিদ? এভাবে মেঝেতে শুয়েছিস কেন বাপ? এখন ঠান্ডা লাগলে পরীক্ষা দিবি কেমন করে? বাদ দাও তো বড়মা, তুমি ভুলে যাও কেন? তোমার ছেলে ভবিষ্যতের ডাক্তার, তার কোনো অসুখ করলে সেই চিকিৎসাও তার জানা আছে। হয়েছে, আর নিজেই নিজের সুনাম করতে হবে না। আচ্ছা, তুই আজকাল নামাজ বাদ দিয়েছিস? এটা যদি তোর বড় চাচ্চু শোনে, তাহলে সে কি করবে জানিস? নামাজ বাদ দেয়নি তো, শুধু মাঝে মধ্যে একটু আধটু গ্যাপ যায় এই আর কি। তাহমিদ কেমন যেন উসখুস করছে, যা আফরোজা নাজনীনের নজর এড়ায়নি। তুই কি আমাকে কিছু বলতে চাচ্ছিস বাপ? তাহলে নির্দ্বিধায় বলে ফেল। বড় মা, ওহু তো এবার এসএসসি দিয়েছিল, ওর রেজাল্ট কি হয়েছে? মোটামুটি। তুই আর কিছু বলবি? আফরোজা নাজনীন এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন না। বড় মা, তুমি আমাকে ক্ষমা করেছো, আমি সেদিনের ব্যবহারের জন্য লজ্জিত। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ছলছল চোখে তাহমিদের অনুনয় বুকে বেঁধে ওর বড় মার। আমি তোকে সেদিনই ক্ষমা করেছি বাপধন, যাকে বুকের দুধ খাইয়ে বড় করেছি, তার একটুকু অপরাধ যদি ক্ষমা করতেই না পারি, তবে কিসের মা হলাম আমি? বড় মার মুখে এমন কথা শুনে ফুপিয়ে ওঠে তাহমিদ। এই মানুষটাকে কষ্ট দিয়েছে ভাবতেই ওর বুকটা ভারী হয়ে আসছে। আফরোজা নাজনীন ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ এইভাবে ঘাপটি মেরে পড়ে থাকার পর তাহমিদ উঠে বসে। বড় মা, এবার যাই, তোমার শাশুড়ির রাগ ভাঙিয়ে আসি। আমার হয়েছে যত জ্বালা। এক একজন রাগ করে থাকবে, আর আমার দায়িত্ব পড়বে সেই রাগ ভাঙানো। তাহমিদের কথা শুনে হেসে দেন আফরোজা নাজনীন। দিদুনের দরজায় দাঁড়িয়ে ভেতরে উকি দিয়ে দেখল তিনি বিছানায় বসে পান বানাচ্ছেন। দিদুন, আমাকে একটা ভালো করে পান বানিয়ে দাও তো। পান খেয়েই পেটটা ভরাই। আমার হাতের পান খেলে তোর ইগোতে লাগবে না? দিদুন প্লিজ, এভাবে বলো না। তুমি না আমার একমাত্র বেবি জান। জামাইকে কেউ এইভাবে বলে নাকি? তুই চাইলেই বউ আরেকটা আনতে পারতি, কিন্তু তোর তো আবার উচ্চ মাপের বউ পছন্দ। যোগ্য, সোশ্যাল, স্মার্ট বউ ছাড়া তোর আবার চলবে না। আমার ভেতরে এসবের কিছুই নাই। তবুও বিবি ডাকিস কেন আমাকে? অপমান করার জন্য? দিদুন, আমার দিকটা একটু ভেবে দেখেছো কখনো? আমার কেন যেন ওকে বিরক্ত লাগে। ইয়াং একটা মেয়ের এতটা ভীতু রূপ আমি মানতে পারছি না কিছুতেই। মেয়েদের হতে হবে স্ট্রং পার্সোনালিটির। এই মেয়েটার তো সব কিছুতেই ভয়ে মোড়ানো থাকে। সৎ মা যাদের আছে তারাই বোঝে এর যন্ত্রণা। একটা মেয়েকে 8 মাস বয়সে রেখে যখন তার মা মারা যায়, তখন সেই মেয়েকে বড় করার প্রয়োজনীয় শিক্ষা দেওয়ার কিংবা মূল্যবোধ শেখানোর শিক্ষক কিন্তু সেই মায়ের সাথেই বিদায় নেয়। আবার যখন সেই মেয়ের জীবনে যখন সৎমার আগমন ঘটে, আর সেই সৎমা যদি হয় বিষের সমতুল্য, তখন সেই মেয়েকে ভয়ে ভয়েই জীবন কাটাতে হয়। তাকে উঠতে বসতে ভয়ে তাড়া করে। পেটে ক্ষুধা থাকলেও খেতে চাইতে ভয়, কথা বলতে ভয়, এমনকি হাসতেও ভয়। যাদের নিত্যসঙ্গী তারা ভীতু হবে, এটাই তো স্বাভাবিক। দিদুন, তুমি যতটা বলছো ততটা কি আদৌ হয়? যদি সৎমা খারাপ হয়, তখন প্রতিবাদ করতে দোষ কোথায়? প্রতিবাদ করে নিজের অধিকার আদায় করতে দোষ কোথায়? তাহমিদের একরোখা উত্তর, তোর ভাবনার মতো যদি জীবন হতো, তাহলে কোনো মাহিনা মেয়ের জীবন এমন কষ্টে যেত না। যেখানে প্রতিবাদ করলেই মার খেতে হয়, সেখানে প্রতিবাদ করে কতদিন টিকে থাকা যায় বলতো? 100 জনের মধ্যে 2 জন সৎমা ভালো হয় কিনা আমি এত বছর বয়সেও সেই হিসাব মিলাতে পারিনি। সেখানে সেই ভীতু মেয়েটার বেঁচে থাকাটাই দোষের। সে আর প্রতিবাদ কিভাবে করবে? আয়েশা সালেহার গলা কেঁপে উঠছিল কথাটা বলার সময়। তুমি এতটা নিশ্চিত হয়ে এসব বলছো কিভাবে দিদুন? আমি যে খুব কাছ থেকে এসব দেখেছি। অবশ্য বলতে পারিস,
আমি নিজেই এর ভুক্তভোগী। এক ফোঁটা পানি চোখ থেকে টুপ করে বিছানায় পড়ে। তুমি কি বলছো এসব দিদুন? প্লিজ এভাবে কেঁদো না, আমাকে খুলে বলো না। তাহমিদের বুকটা কেমন যেন ভারী হয়ে আসছে। আমাকে ৮ বছর বয়সে রেখে আমার আম্মা মারা যায়। ছোট দুই ভাইয়ের বয়স তখন ৪ আর ৬। আম্মা মারা যাওয়ার ৬ মাস না পেরোতেই আব্বা আরেকটা বিয়ে করে। আমার দাদি তখন অসুখে বিছানা নিয়েছে। আমি আম্মা মারা যাওয়ার পর থেকে ছোট ভাইদের দেখাশোনা করি। যতদিন বাড়িতে সৎমা আসেনি ততদিন বেশ ভালোই ছিলাম, কিন্তু যখন সৎমা পা রাখলো বাড়ির চৌকাঠে, সেই মুহূর্ত থেকেই আমাদের জীবনের সকল সুখ হাসি আনন্দ উধাও হলো। ক্ষুধা লাগলে ভাত দিত না, মাছ মাংস রান্না করলে শুধু ঝোল দিয়ে খেতে দিত। ভাইদের দেখাশোনার পাশাপাশি বাড়ির সব কাজ আমাকে করতে হতো। একটু ভুল হলেই সে কি মার! সহ্য করতে না পেরে আব্বাকে বলতাম। আব্বা সেসবের জন্য সৎমায়ের কাছে কৈফিয়ত চাইতো। তখন সে মিথ্যা বলতো আমাদের নামে। তারপর আব্বা যখন পরের দিন বাইরে যেত, তখন শুরু হতো বর্বর নির্যাতন। এভাবে চলল ৫টা বছর। ছোট ভাইরাও অনেক বড় হয়ে গেছে। ওরা আমাকে কাজে সাহায্য করে। সৎমার ততদিনে ২টা ছেলে মেয়ে হয়েছে, আর আমাদের ওপরে নির্যাতনও বেড়েছে। আব্বাকে বললে পরে আবারও মার সহ্য করতে হতো। তাই এই এক সময় আব্বাকে আর কিছুই বলি না। আব্বাও ভাবে আমরা ভালো আছি। আসলে মা মারা যাওয়ার পর বাবারা হয়ে যায় আরেকজন নতুন মানুষের হাতের পুতুল। এবার আয়েশা সালেহা জোরে কেঁদে উঠলেন। তাহমিদ শক্ত করে জড়িয়ে ধরে দিদুনকে। ওর বলার কোন ভাষা আজ অবশিষ্ট নেই। ধীরে ধীরে নিজেকে ধাতস্থ করে আয়েশা সালেহা আবার বলতে শুরু করেন। তোর দাদুভাই জমিজমার কোষ কাজে আমার শ্বশুরের সাথে আমাদের গ্রামে যায়। আমার শ্বশুর সেদিকে জমি অনেক কিনেছিলেন। তখন সে ২৬ বছরের তাগড়া যুবক। আমি সেই বিকেলে ছোট ভাইকে খুঁজতে বেরিয়েছিলাম। তখন রাস্তায় আমাকে দেখে সাথে সাথে তার আব্বাকে জানায়। তারপর অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের বিয়ে হয়। বাসর ঘরে তার কাছে অনুরোধ করেছিলাম আমার ভাইদের নিজের কাছে রাখার জন্য। তিনি রাজি হন। এরপর ওদের এখানে এনে স্কুলে ভর্তি করিয়ে দেয়। ওরা পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়ায়। আয়েশা সালেহা আজ যেন সেই সুদূর অতীতে হারিয়েছেন। আর তাহমিদ দেখছে এক ব্যথাতুর বদন, যার শৈশব কৈশোর কেটেছে অবর্ণনীয় যন্ত্রণায়। তাই আমি খুব করে চাইছিলাম কুহুকে একটা পরিচয় দিয়ে এ বাড়িতে নিয়ে আসতে, সেই কয়েক বছর আগে যখন ওকে জিজ্ঞেস করেছিলাম তোর ছোট মা কেমন। তখন সে থমকে চেয়েছিল আমার দিকে। তারপর একসময় আমার কথার সাথে পেরে না উঠে বলে দেয় সৎমার নি ত নে র বর্ণনা। তখন নিজের সেই অতীতের সাথে ওর বড্ড মিল পাই। আর তাই তোকেই ওর উদ্ধারের কারণ বানানোর চেষ্টা করি। এবার বল, এই ছোট্ট মেয়ের প্রতিবাদ করে মার খাওয়ার চাইতে চুপ করে থাক ভালো কিনা? চুপ করে থাকলে একটু হলেও কম মার খেতে হয়। তাহমিদ স্তব্ধ হয়ে গেছে দিদুনের কথা শুনে। ওই মেয়েটার ভীতু চেহারার আড়ালে এক করুণ কাহিনী শুনে। চলবে।